হ্যালো স্টুডেন্টস, জেড প্লাস ক্লাসেস বাংলার আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর আজকের আমাদের টপিক হবে বিএনএস বা ভারতীয় ন্যায় সংহিতা। এটা এখন এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক। কেন খুব ইম্পর্টেন্ট? কারণ তোমরা সবাই জানো যে এখন এসএসসির পরীক্ষাগুলো কন্ডাক্ট করছে নিউ ভেন্ডার এডিকুইটি। আর এই এডিকুইটি এখন অবধি 3টে পরীক্ষা কন্ডাক্ট করেছে। একটা হলো এসএসসি সিলেকশন পোস্ট 13, আর একটা স্টেনোগ্রাফার, আর রিসেন্টলি হয়েছে সিজিএল। ঠিক আছে, তো এই 3টে পরীক্ষায় কিন্তু এই ভারতীয় ন্যায় সংহিতা বা পিএনএস থেকে কিন্তু ভরে ভরে কোয়েশ্চেন এসছে। মোটামুটি সব শিফটেই কিন্তু এই পিএনএস থেকে খুব ভালো প্রশ্ন এসছে। তো আগামী পরীক্ষাগুলোতে যেমন সিএইচএসএল এমটিএস আসছে, এছাড়া তোমার আরআরবি এনটিপিসি জেসিবিডি 2 আসছে, এতেও কিন্তু বিএনএস খুব ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, তো এইটা সম্পর্কে আমাদের জানতে হবে। যদি জিকেতে ভালো স্কোর করতে চাও তাহলে বিএনএস সম্পর্কে একটু জানতে হবেই ডিটেলসে। তো চলো দেরি না করে আজকে আমাদের সেশন শুরু করা যাক। বিএনএস এর ফুল ফর্ম ভারতীয় ন্যায় সংহিতা। ঠিক আছে, তো এটা কোথা থেকে এসছে? বিএনএস এর আগে ছিল কিন্তু আইপিসি। আইপিসি হলো ইন্ডিয়ান পেনাল কোড, যেটা ব্রিটিশ সরকার এনেছিল। 1860 সালে এসেছিল ইন্ডিয়ান পেনাল কোড। আর এই ইন্ডিয়ান পেনাল কোডকেই প্রতিস্থাপিত করেছে কিন্তু ভারতীয় ন্যায় সংহিতা। প্রায় 160 বছরের পুরনো কিন্তু এই আইপিসি। আর আইপিসি যখন এসেছিলো 1860 সালে, তখন কিন্তু ভারতের সমাজ ব্যবস্থা কমপ্লিটলি আলাদা ছিল। তখনকার সমাজ ব্যবস্থা আর এখনকার সমাজ ব্যবস্থা কিন্তু ডিফারেন্টলি আলাদা। তখনকার ক্রাইম আলাদা ছিল, এখনকার ক্রাইম আলাদা। তো সেই অনুযায়ী কিন্তু একটা সংশোধনের দরকার হয়ে পড়েছিল এই আইপিসিতে। তো সেই জন্যই এটাকে সংশোধন করে পুরোপুরি বাতিল করে কিন্তু ভারতীয় ন্যায় সংহিতা আনা হয়েছে। আর এই ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস এর কার্যকর তারিখ বা ইফেক্টিভ ডেট হয়েছে তোমার 1 জুলাই 2024, মানে 1 জুলাই 2024 থেকে কিন্তু এটা এফেক্টিভ হয়েছে। এটা কাকে রিপ্লেস করেছে? আইপিসি, যেটা এসেছিল 1860 সালে। দেখো তখনকার দিনে কিন্তু এআই ক্রাইম, তারপরে যে ডিপ ফেক ভিডিও, সাইবার ফ্রড, এই সমস্ত কিন্তু জিনিস ছিল না। তো আইপিসিতে এই সমস্ত জিনিসের জন্য কোনো প্রপার শাস্তি বা পানিশমেন্ট কিন্তু দেওয়া ছিল না আইপিসিতে। তো এখন বিএনএসে এই সমস্ত ডিজিটাল ক্রাইম সেগুলোর জন্য নতুন এবং স্পষ্ট ধারা মেনশন আছে, এবং কোন ক্রাইমের জন্য কোন ধরনের শাস্তি হবে সেটাও কিন্তু খুব ডিটেলসে উল্লেখ করা আছে, বিশেষ করে এই সাইবার ফ্রড বা তোমার ডিজিটাল ক্রাইম যেগুলো রয়েছে এগুলোর জন্য। আর একটা কথা, সেটা হলো যেহেতু আইপিসি ইংরেজরা বানিয়েছিল, ব্রিটিশরা কিন্তু নিজেদের স্বার্থের জন্য বানিয়েছিল, নিজেদের কলোনিয়াল লেগেসি যেটা সাম্রাজ্যবাদ, সেটাকে কায়েম রাখার জন্য। তো তাদের কিন্তু মেইন মোটো বা মেইন অবজেক্টিভ জাস্টিস বা ন্যায় দেওয়া ছিলই না। তারা শুধু চেয়েছিল তারা শান্তিতে ভারতের নিজেদের রাজত্বটাকে কায়েম রাখতে পারে। এটার জন্যই কিন্তু আইপিসি তারা এনেছিল, মানে ন্যায় ব্যবস্থার কোনো তাদের কোনো উদ্দেশ্য ছিল না। তো এইটাও আর একটা কারণ এটাকে রিপেল করার। তো বিএনএসের মূল উদ্দেশ্য হলো ফৌজদারি বিচার ব্যবস্থার আধুনিকরণ, ঔপনিবেশিক মানসিকতার যেই আইনগুলো সেগুলোকে বিলুপ্ত করা, আর ভারতের আইনের মডার্নীকরণ এবং ভারতীয়করণ, বিচার ব্যবস্থাকে আরও নাগরিক কেন্দ্রিক এবং সময় সীমাবদ্ধ করা। এখন তোমরা জানো যে আগে মানে তোমার এক একটা কেস কত বছর ধরে চলতো, 10-15 বছর ধরে চলতো মোটামুটি এক একটা কেস। তো এই জিনিসগুলোকে যাতে আর একটু মানে কম সময়ের মধ্যে তাদের বিচার হয়, সেই জন্য কিন্তু বিএনএস আনা হয়েছে। আর বিএনএসের গঠন যদি বলি, মোট 20টি অধ্যায়, 20টি চ্যাপ্টার, আর 358টি ধারা রয়েছে বা সেকশন রয়েছে। যেমন আমরা পলিটিতে দেখি, পলিটিতে আর্টিকেল রয়েছে, ধারা রয়েছে 395টি, তেমনই বিএনএসেও 20টা চ্যাপ্টার রয়েছে আর 358টি ধারা রয়েছে। 1 জুলাই থেকে এটা এনঅ্যাক্ট হয়েছে। আর এর গঠন যেটা বললাম, বিএনএসে রয়েছে 20টা অধ্যায় আর 358টি ধারা। আর আইপিসিতে আগে ছিল 23টা অধ্যায় ছিল আর 511টি ধারা ছিল। আইপিসি অনেক কমপ্লেক্স ছিল, অনেক ভাস্ট ছিল, অনেক বড় ছিল, আর সেখান থেকে 3টে অধ্যায় পুরো বাদ দিয়ে দেওয়া হয়েছে। বাদ দিয়ে এখন বিএনএসে কিন্তু আছে 20টি অধ্যায় আর 358টি ধারা। এটা ইম্পর্টেন্ট হবে, আইপিসিতে কটা ধারা ছিল আর বিএনএসে কটা ধারা রয়েছে। আইপিসিতে ছিল 23টি অধ্যায়, 511টি ধারা,
আর বিএনএসে এখন বর্তমানে রয়েছে 20টি অধ্যায়, 358টি ধারা। দেখো, আগে আইপিসি যখন ছিল তখন কিন্তু সেই সময় তখনকার সমাজে কিন্তু ঠগ এবং আরও কিছু ইররিলেভেন্ট জিনিস ছিল, লেভেলে আরও কিছু ক্রাইম ছিল যেগুলো বর্তমান সমাজে কিন্তু ইররিলেভেন্ট। তো এই সমস্ত জিনিসকে বাদ দেওয়া হয়েছে। আর আইপিসিতে মহিলা এবং শিশু অপরাধকে খুব বেশি প্রায়োরিটি দেওয়া ছিল না। এটা কিন্তু তোমার চ্যাপ্টার 16 আর 20তে ছিল, ঠিক আছে। নারী এবং শিশু সম্পর্কিত অপরাধগুলোকে এখন কিন্তু শুরুতেই রাখা হয়েছে, চ্যাপ্টার 5-এ রাখা হয়েছে। আর আগে এগুলো ছিল চ্যাপ্টার 16 আর 20তে, 16 থেকে 20-র মধ্যে ছিল এগুলো। তো আগে এগুলোর আর কি প্রায়োরিটি কম ছিল। এখন নারী এবং শিশু অপরাধকে কিন্তু খুব প্রায়োরিটি দেওয়া হয়েছে এবং এই ক্রাইমগুলোর জন্য কিন্তু খুব গুরুতর পানিশমেন্ট বা শাস্তির ব্যবস্থা করা হয়েছে বিএনএসে। এবার নতুন কিছু অপরাধ যুক্ত করা হয়েছে বিএনএসে, সেগুলো হলো মব লিঞ্চিং। মব লিঞ্চিং মানে তোমরা জানো গণপিটুনি, ঠিক আছে। ধরো, এবার আইপিসি থেকে কিছু অপরাধ বিলোপ করা হয়েছে, যেমন রাজদ্রোহ বা সেডেশন। আগে ব্রিটিশ গভর্নমেন্টের অ্যাগেনস্টে কিছু বলাই যেত না, ঠিক আছে। কিন্তু এখন এটা চেঞ্জ করা হয়েছে। এখন বলা হয়েছে তুমি রুলিং পার্টি বা রুলিং যে গভর্নমেন্ট তার ব্যাপারে তুমি বলতে পারো, তাকে ক্রিটিসাইজ বা সমালোচনা করতে পারো, কিন্তু দেশ বিরোধী কোনো কথা কোনোভাবেই সহ্য করা যাবে না। মানে তুমি দেশের অ্যাগেনস্টে কখনো কথা বলতে পারবে না, ভারতের অ্যাগেনস্টে। সেক্ষেত্রে তোমাকে তোমার উপর রাজদ্রোহের চার্জ লাগতে পারে, ঠিক আছে। তো আইপিসিতে সেডেশন বা রাজদ্রোহের জন্য 124A নম্বর ধারা ছিল। তারপর ব্যভিচার, একটা বাজারে কেউ চুরি করলো, কোনো চোর, তো চোরটা যখন ধরা পড়ে বাজারে সমস্ত লোক মিলে কিন্তু তাকে খুব পেটায়, এবং অনেক সময় এটাও হয়েছে পেটাতে পেটাতে সে মারাও যায়। তো এক্ষেত্রেই বলা হয়েছে মানে আগে যেমন যেটা ছিল যে গণপিটুনি হলে যেহেতু কারোর মুখ শনাক্ত করা যেত না, কারোর চেহারা শনাক্ত করা যেত না, সেজন্য মব লিঞ্চিংয়ে বা তোমার গণপিটুনি যদি কারোর মৃত্যু হয়ে যেত, সেক্ষেত্রে কিন্তু সেরকম কিছুই হতো না, সেরকম কারো কোনো শাস্তি হতো না। কিন্তু এখন কিন্তু এটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এখন বলা হয়েছে মব লিঞ্চিং বা গণপিটুনির সাথে যারা যুক্ত থাকবে, যদি কারোর মানে অভিযুক্ত, মানে যে চুরি করেছে বা কোনো ক্রাইম করেছে, তাকে যদি গণপিটুনি দেওয়া হয় এবং সে যদি মারা যায়, তাহলে কিন্তু যারা যারা যুক্ত ছিল এই গণপিটুনিতে তাদের সকলকে কিন্তু শনাক্ত করা হবে এবং শাস্তি দেওয়া হবে। শুধু যে চুরি করেছে সেটাও না, মানে অনেক সময় দেখা যায় কোনো ছোটোখাটো কারণের জন্য কোনো যদি বাইরে থেকে একটা বহিরাগত লোক আসলো, তার সাথে কথা কাটাকাটি হলো, সেক্ষেত্রেও কিন্তু 10-15 জন মিলে বা 20-25 জন মিলে তাকে কিন্তু খুব মারধর করে। আর এই সমস্ত ক্ষেত্রেই যদি ব্যক্তির মৃত্যু হয়, তাহলে কিন্তু এখন থেকে যারা যারা এই কাজটার সাথে যুক্ত ছিল তাদের সকলকেই কিন্তু শনাক্ত করা হবে এবং উপযুক্ত শাস্তি দেওয়া হবে। সেই শাস্তি 7 বছর কারাবাস থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। এবার হলো সংগঠিত অপরাধ বা অর্গানাইজ ক্রাইম। অর্গানাইজ ক্রাইম কি, যেরকম আমরা দেখি মস্তান এবং গুন্ডাদের বড় দল, তাদের যে সংগঠিত অপরাধ, যেমন অপহরণ, ডাকাতি, জোর জবরদস্তি টাকা আদায়, তোলাবাজি, এই সমস্ত সংগঠিত অপরাধের ক্ষেত্রেও কিন্তু ডিটেলসে বলা হয়েছে বিএনএসের ক্ষেত্রে। আর এই সংগঠিত অপরাধের জন্য কিন্তু 5 বছর থেকে আজীবন কারাদণ্ড বা জরিমানা হতে পারে, ঠিক আছে। আজীবন কারাদণ্ড হবে প্লাস জরিমানাও হবে। এবার ভারত স্বাধীন হয়েছে কিন্তু 1947 সালে, ঠিক আছে। আর মোটামুটি তখন থেকেই কিন্তু ভারত টেরোরিজম অ্যাফেক্টেড, ঠিক আছে। তো তাও কিন্তু টেরোরিজমের সঠিক ডেফিনেশনই ছিল না আমাদের ন্যায় ব্যবস্থায়। মানে আইপিসিতে টেরোরিজম কী সেই জিনিস নিয়ে কিছু ডিটেলসে বলাই ছিল না। তো এখন টেরোরিজম সম্পর্কে পরিষ্কার সংজ্ঞা দেওয়া হয়েছে। টেরোরিজমের ধারা 113-তে কিন্তু টেরোরিজমের স্পষ্ট সংজ্ঞা দেওয়া হয়েছে। আর এই টেরোরিজমের সাথে যারা যুক্ত তাদের কিন্তু 5 বছর থেকে আজীবন কারাদণ্ড হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে মৃত্যুদণ্ডও হতে পারে। এবার নতুন দেওয়া হয়েছে সাইবার আর ফিনান্সিয়াল ক্রাইমস, যেটা হয় অনলাইন প্রতারণা, ভুয়ো খবর, সাইবার জালিয়াতি, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু বিএনএসে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে। আর লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট বা আজীবন কারাদণ্ড কিন্তু ভারতে মিনিমাম 14 বছর, ঠিক আছে। কারো যদি আজীবন কারাবাসের শাস্তি হয়, তাহলে তাকে কিন্তু মিনিমাম 14 বছর জেলে থাকতেই হবে। ইন্ডিয়াতে মেইনলি 18 থেকে 20 বছর অবধি হয় এই যাবজ্জীবন কারাবাস। আর এই সাইবার বা ফিনান্সিয়াল ফ্রড, যেটা এই সাইবার ফ্রড হলে কিন্তু আগে এগুলো ধারা 420-তে 20 আন্ডারে যে চিটিং ছিল, সেই চিটিংয়ের আন্ডারেই পড়তে এগুলো। তো এতে কিন্তু খুব একটা সেরকম বড় শাস্তি ছিল না।
তো এখন কিন্তু এই সাইবার আর ফিনান্সিয়াল ক্রাইমের জন্য আলাদা ধারা রাখা হয়েছে এবং এতে কিন্তু শাস্তি বেশ ভালোই রয়েছে, গুরুতর শাস্তির ব্যবস্থা করা হয়েছে। এরপর হলো সেক্সুয়াল অফেন্স বা যৌন অপরাধের জন্য সেকশন 69 কিন্তু বলা রয়েছে এই যৌন অপরাধ বা সেক্সুয়াল অফেন্সের ব্যাপারে। কেউ যদি ভুয়ো প্রতিশ্রুতির মাধ্যমে শারীরিক সম্পর্ক করে বা চাকরি প্রমোশনের লোভ দেখিয়ে কারোর যৌন শোষণ করে বা পরিচয় গোপন করে শারীরিক সম্পর্ক স্থাপন করে, তাহলে সেগুলো কিন্তু খুব গুরুতর অপরাধ হিসাবে এখন থেকে দেখা হবে। এরপর হিউম্যান ট্রাফিকিং বা মানব পাচার, এর জন্য কিন্তু অধ্যায় 6 কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে। অধ্যায় 6-এর ধারা 143 থেকে 144 অনুযায়ী মানব পাচার বা হিউম্যান ট্রাফিকিং সম্পর্কে দেওয়া রয়েছে এবং এই সমস্ত ক্ষেত্রে কী কী কঠোর শাস্তি দেওয়া হবে সেই সমস্ত ব্যাপারেও কিন্তু দেওয়া রয়েছে। আর শিশু পাচারের জন্য ধারা 98 থেকে 99 দেওয়া রয়েছে শিশু পাচারের ব্যাপারে, আর এর জন্য শাস্তি আরও কঠিন। অপ্রাকৃতিক যৌন সম্পর্ক বা আনন্যাচুরাল সেক্স, যেটা সমকামীদের ব্যাপারে দেওয়া ছিল, সমকামিতা আগে কিন্তু ক্রাইম হিসাবে দেখা হতো, কিন্তু সেটাকে বাদ দেওয়া হয়েছে, আর এটা অনেক আগেই বাদ দেওয়া হয়েছে। তো বিএনএস এটাকে আবার নতুন করে বিএনএস যেহেতু আমরা পড়ছি তো একটু জানা দরকার এটা। আগে আইপিসি 377 ধারায় কিন্তু 377 ধারায় এই সমকামিতা এবং অপ্রাকৃতিক আনন্যাচুরাল সেক্স সম্পর্কে দেওয়া ছিল, এগুলো সব অবসোলেট করা হয়েছে। আর অন্যান্য পুরনো আইন যেমন আইপিসি 310 ছিল ঠগি প্রথা, ঠগির ব্যাপারে ছিল আইপিসি 303, এই সমস্ত জিনিস কিন্তু বাদ দেওয়া হয়েছে পুরো। এবার কিন্তু আমরা ধীরে ধীরে ইম্পর্টেন্ট যে অধ্যায় সেগুলো সম্পর্কে জানবো। অধ্যায় 2-তে দেওয়া রয়েছে পানিশমেন্ট সম্পর্কে। বিএনএসে টোটাল 6 ধরনের শাস্তির কথা বলা রয়েছে। অধ্যায় 2-এর ধারা 4-এ শাস্তির ধরন সম্পর্কে বলা রয়েছে। এক হবে মৃত্যুদণ্ড, একটা শাস্তি, প্রথম শাস্তি। ডেথ পেনাল্টি, সবথেকে কঠোর শাস্তি, যেমন সন্ত্রাসবাদ, গণহত্যা, শিশু ধর্ষণ ইত্যাদি জঘন্য অপরাধের জন্য কিন্তু মৃত্যুদণ্ডের ব্যবধান রয়েছে। আর তারপর হলো আজীবন কারাদণ্ড, লাইফ ইমপ্রিজনমেন্ট, অপরাধীকে তো সারা জীবন জেলে থাকতে হবে। কিছু কিছু ক্ষেত্রে ন্যূনতম সময়সীমা ধরা হয় 14 বছর, যেটা বললাম ভারতে কিন্তু মিনিমাম 14 বছর জেল খাটতেই হবে আজীবন কারাবাস হলে। তারপর হলো কারাদণ্ড বা ইমপ্রিজনমেন্ট 2 ধরনের, কঠোর কারাদণ্ড রিগোরাস আর সাধারণ কারাদণ্ড। একটা নর্মাল, একটা রিগোরাস বা সশ্রম কারাদণ্ড। ওখানে অপরাধীকে জেলের ভেতর অনেক ধরনের কাজ করতে হয়, পাথর ভাঙতে হয়, ক্লিনিংয়ের কাজ, তারপর রান্নাবান্না, এই সমস্ত অনেক কাজ করতে হয়। আর নর্মাল বা সিম্পল ইমপ্রিজনমেন্টে এই সমস্ত কিছু সশ্রম কাজ কিছু করতে হয় না, শুধু তার স্বাধীনতা যেটা সেটা ক্ষুণ্ণ হয়। তারপর হলো ফাইন বা জরিমানা, আর্থিক দণ্ড, এটা কারাদণ্ডের সাথেও দেওয়া যেতে পারে এবং কারোর জেল হলো তার সাথে জরিমানাও হলো, কিংবা শুধু জরিমানা হলো, এই সমস্ত ব্যাপার। তারপর হলো সম্পত্তি বাজেয়াপ্ত, ফোরফিটার অফ প্রপার্টি, অপরাধ করছে, যেমন কিডন্যাপিং করছে, স্মাগলিং করছে, এই সমস্ত অপরাধের পয়সা দিয়ে যদি সে কোনো সম্পত্তি বানায়, কোনো একটা প্রপার্টি কিনলো, ল্যান্ড কিনলো, সেই সমস্ত অপরাধের টাকায় অপরাধের টাকায় বানানো তোমার প্রপার্টি বা ল্যান্ড, এগুলো কিন্তু সব গভর্নমেন্ট সেজ করে নেবে, গভর্নমেন্ট বাজেয়াপ্ত করে নেবে। এটাই বলা হয় সম্পত্তি বাজেয়াপ্তকরণের ব্যাপারে। তারপরে হচ্ছে সমাজসেবা, এটা নতুন ইনোভেশন, ঠিক আছে, এটা হলো বিএনএসের ইনোভেশন, খুব ইম্পর্টেন্ট। কমিউনিটি সার্ভিস, এটা ইউএসএ থেকে নেওয়া হয়েছে। হালকা বা ছোটোখাটো অপরাধের ক্ষেত্রে কিন্তু যে অপরাধী তাকে কয়েক মাসের জন্য কোনো পাবলিক সার্ভিস করতে হবে, যেমন কোনো পাবলিক জায়গা পরিষ্কার করা, কয়েক মাসের জন্য বৃক্ষরোপণ করা, কোনো গভর্নমেন্ট স্পন্সার্ড বা গভর্নমেন্টের কোনো বৃদ্ধাশ্রমে গিয়ে কাজ করা, এই সমস্ত কাজ তাকে করতে হবে। এটা কমিউনিটি সার্ভিসের মধ্যে পড়ে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা নতুন অ্যাড করা হয়েছে। উদ্দেশ্য হলো অপরাধীকে সংশোধন করা এবং সমাজের কাজে লাগানো তাকে। এরপর আসি অধ্যায় 3 বা চ্যাপ্টার 3-এ, এটা খুব ইম্পর্টেন্ট হবে, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখানে সেকশন 34 বা ধারা 34-এ বলা রয়েছে প্রাইভেট ডিফেন্সের জন্য কোনো কাজ করা হয় তাহলে সেটাকে অপরাধ হিসাবে গণ্য করা হবে না। নিজের ডিফেন্সের জন্য, সেলফ ডিফেন্সের জন্য কোনো যদি অ্যাক্ট করা হয় তাহলে তো অপরাধ হিসাবে গণ্য করা হবে না, কিন্তু সেটা প্রমাণ করতে হবে তুমি সেলফ ডিফেন্সের জন্য কাজ করেছো, ঠিক আছে। ধরো কেউ আত্মরক্ষার উদ্দেশ্যে কারোর ওপর হাত চালালো, কেউ ধরো তোমার ঘরে ঢুকে জোরজবরদস্তি ঢুকে পড়লো, জিনিসপত্র ভাঙতে শুরু করলো, তাহলে তুমি তাকে ঠেকাতে বল প্রয়োগ করলে, তার ওপর হাত চালালে, সেক্ষেত্রে কিন্তু সেটা
সেলফ ডিফেন্সের আওতায় চলে যাবে এবং তোমাকে সেটা প্রমাণ করতে হবে সিসিটিভি ফুটেজ বা কিছুর মাধ্যমে তোমাকে প্রমাণ করতে হবে হ্যাঁ ও আমার ওপর আর কি তেড়ে এসেছিলো বা অফেন্সিভ হয়েছিল, অ্যাটাকিং মুডে ছিল, সেই জন্যই আমি ডিফেন্স করার জন্য তার উপর হাত চালিয়েছি। ঠিক আছে, এটা তোমাকে প্রমাণ করতে হবে। তো এটা ধারা 34 বলা রয়েছে। তারপরেও ধারা 35 দেহ এবং সম্পত্তি রক্ষার অধিকার আছে। প্রত্যেকটি মানুষের অধিকার আছে তার দেহকে রক্ষা করার এবং তার সম্পত্তিকে রক্ষা করার। দেহকে রক্ষা করা মানে কেউ তোমাকে আঘাত করতে আসছে, কেউ কাউকে আঘাত করতে যাচ্ছে, মারতে যাচ্ছে, মার্ডার করতে যাচ্ছে, ধর্ষণ করতে যাচ্ছে বা অপহরণ বা কিডন্যাপিং করতে যাচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে তা কোনো ব্যক্তির অধিকার আছে, কোনো মানুষের অধিকার আছে সে তার দেহকে রক্ষা করার জন্য কিন্তু সেলফ ডিফেন্সের জন্য কিছু করতে পারে। চলমান বা অচল সম্পত্তিকেও যদি চুরি করতে আসে, ডাকাতি করতে আসে বাড়িতে, বা অগ্নিসংযোগ বা আগুন ধরিয়ে দিতে যায়, ভাঙচুর করে, জবরদখল করতে চায়, তবে সেক্ষেত্রেও ব্যক্তির স্বাধীনতা আছে যে সেলফ ডিফেন্সে কিছু করতে পারে। শর্ত শুধু একটাই, প্রয়োজনীয় ও যুক্তিসঙ্গত বল প্রয়োগ করা যাবে। অতিরিক্ত বল প্রয়োগ করলে সেটা অপরাধ হবে। ধরো কেউ ছোটোখাটো বল প্রয়োগ করছে তোমার ওপর, তুমি তাকে মেরেই দিলে পিস্তল বার করে, তবে সেটা কিন্তু অপরাধী হবে। তো যেইটুকু দরকার রিজনেবল আর নেসেসারি ফোর্স প্রয়োগ করতে হবে। নিজের দেহ এবং সম্পত্তিকে রক্ষা করার জন্য যুক্তিসঙ্গত বল প্রয়োগ করতে হবে, এটাই বলা রয়েছে ধারা 35। এরপর হচ্ছে ধারা 36 নম্বর ধারায় বলা হয়েছে মানসিকভাবে অসুস্থ বা নেশাগ্রস্ত ব্যক্তির আক্রমণ থেকে তুমি নিজেকে সেলফ ডিফেন্সের জন্য কিছু করতে পারো। একজন মানসিক রোগী যদি ছুরি নিয়ে হামলা করে, তুমি বল প্রয়োগ করে তাকে আটকাতে পারবে। ঠিক আছে, এটাই বলা রয়েছে। তারপর ধারা 37 বলা হয়েছে ব্যক্তিগত প্রতিরক্ষার সীমাবদ্ধতা, লিমিটেশনস, প্রাইভেট ডিফেন্সের লিমিটেশনস সম্পর্কে বলা হয়েছে। কোথায় বা কোন কোন ক্ষেত্রে তুমি সেলফ ডিফেন্স ইউজ করতে পারবে না সেই সমস্ত ক্ষেত্রে বলা হয়েছে। যেমন আক্রমণকারী যদি সরকারি কর্মচারী হয়, কোনো পুলিশ বা মিলিটারি যদি তার ডিউটির মধ্যে থাকে, তার কর্তব্যের মধ্যে সৎভাবে কাজ করছে, তখন কিন্তু তুমি তোমার ব্যক্তিগত প্রতিরক্ষার মানে সেলফ ডিফেন্স কিন্তু ইউজ করতে পারবে না। ধরো তুমি কোথাও বসে ধর্ণা দিচ্ছ, পুলিশ এসে লাঠিচার্জ করা শুরু করে, তাহলে আর যদি সেটা আগে আইনসঙ্গত হয়, তাহলে কিন্তু তুমি পুলিশ যে কর্মী রয়েছে তার উপর গিয়ে কিন্তু তুমি চড়াও হতে পারো না। তারপর কোনো সরকারি কর্মচারীর নির্দেশে কাজ করা হচ্ছে এবং তাতে মৃত্যু বা গুরুতর আঘাতের ঝুঁকি নেই, তোমাকে মেরে ফেলবে না, তোমাকে জাস্ট এখান থেকে সরতে বলছে বা কিছু করতে বলছে, সেই সমস্ত ক্ষেত্রে তুমি কিন্তু সরকারি কর্মচারীর ওপর ব্যক্তিগত প্রতিরক্ষা বা সেলফ ডিফেন্সের আর কি আওতায় কিন্তু তুমি তার উপর হাত উঠাতে পারবে না। তারপর জনসাধারণের সাহায্য পাওয়ার সুযোগ আছে। যেমন পুলিশকে ডাকা যেত, ধরো কোনো একটা কিছু হয়েছে, কোনো একটা ম্যাটার হয়ে গেছে, তুমি পুলিশকে ডাকতে পারতে, কিন্তু তুমি সেটা না করে তার উপর চড়া হয়ে তাকে মেরে দিলে বা গুরুতর আঘাত দিলে, সেই ক্ষেত্রে কিন্তু এটা সেলফ ডিফেন্স হিসাবে মানা যাবে না। কেউ প্রয়োজনের চেয়ে অতিরিক্ত বল প্রয়োগ করলেও কিন্তু তুমি তাকে মারতে পারবে না। ধরো তোমার সাথে কারো ঝামেলা হলো, সে তোমাকে একটা থাপ্পড় মারলো, এবার তুমি তাকে গলা টিপে মেরেই ফেললে, সেক্ষেত্রে কিন্তু এটা সেলফ ডিফেন্স হিসাবে ট্রিট হবে না। তো এটা একটু দেখে নেবে। ধারা 37 বলা রয়েছে লিমিটেশনসের ব্যাপারে, ব্যক্তিগত যে ডিফেন্স, সেলফ ডিফেন্স, তার লিমিটেশনসের ব্যাপারে বলা রয়েছে। এরপর ধারা 38 বলা হয়েছে মৃত্যু পর্যন্ত বল প্রয়োগ কখন বৈধ হবে, মানে কখন তুমি নিজের সেলফ ডিফেন্সের জন্য অন্য কাউকে মারতে পারবে, সেই সমস্ত কেসের ব্যাপারে বলা রয়েছে। যখন তুমি তোমার আর কি মৃত্যু বা গুরুতর আঘাতের আশঙ্কা থাকে, তোমাকে মারতে আসছে কেউ বা তোমাকে আঘাত করতে আসছে, মাথা ফাটিয়ে দিতে আসছে, তখন কিন্তু তুমি তোমার আত্মরক্ষার জন্য কাউকে মারতে পারো। তারপর ধর্ষণের চেষ্টা হলে, কারোর উপর, কোনো মহিলার উপর যদি বলপূর্বক ধর্ষণের চেষ্টা হয়, তখন কিন্তু সে নিজের আত্মরক্ষার জন্য অপর ব্যক্তিকে মারতে পারে, প্রাণে মেরে ফেলতে পারে। তারপর অপ্রাকৃতিক যৌনাচারের চেষ্টা হলে, অপহরণ বা অবৈধভাবে কাউকে যদি আটক করা হয় সেক্ষেত্রে, তারপর অ্যাসিড নিক্ষেপের চেষ্টা করা হলে, অ্যাসিড ছোড়ার চেষ্টা করা হলে, সেক্ষেত্রে যদি গুরুতর ক্ষতির আশঙ্কা থাকে তাহলে, আর তাৎক্ষণিকভাবে যখন সরকারি সাহায্য পাওয়া সম্ভব নয়, ধরো তুমি কোনো একটা রিমোট এরিয়ায় রয়েছে, তোমাকে কেউ যদি একটা শুনশান বা রিমোট এলাকার মধ্যে নিয়ে গিয়ে তোমাকে মারার চেষ্টা করে, তখন কিন্তু তুমি যেহেতু সরকারি সাহায্য পেতে পারবে না, তোমার কাছে কোনো মোবাইল নেই বা কিছু নেই, তখন কিন্তু তুমি নিজেকে রক্ষা করার জন্য, নিজের দেহকে রক্ষা করার জন্য অপর ব্যক্তিকে মারতে পারো, মানে নিজের প্রতিরক্ষার জন্য অন্য কাউকে
তুমি যদি মেরে ফেলো তাহলে কিন্তু সেটা তোমার ওপর কোনো চার্জ লাগবে না বা তোমার কোনো শাস্তি হবে না, এটাই বলা হয়েছে। তারপর ধারা 39 বলে শুধু আঘাত পর্যন্ত সীমিত অধিকার, মানে কিছু কিছু ক্ষেত্রে তুমি শুধু আঘাতই করতে পারো মাইনর। যেমন উদাহরণস্বরূপ কেউ যদি তোমার সাথে ধরো কারোর কথা কাটাকাটি হলো, ঝগড়া হলো, তুমি যদি তাকে মেরেই ফেলো তাহলে কিন্তু সেটা সেলফ ডিফেন্স হিসাবে দেখা হবে না। আক্রমণ করে যদি প্রাণঘাতী না হয় তাহলে তুমি আত্মরক্ষার ক্ষেত্রে শুধু আঘাত করতে পারো হালকা, এটাই বলা হয়েছে ধারা 39-এ। তারপর ধারা 40-এ বলা হয়েছে দেহ রক্ষার অধিকার কখন শুরু এবং শেষ হবে? যখন বিপদের আশঙ্কা শুরু হবে, যখন তুমি বুঝতে পারছো যে তোমার বিপদ রয়েছে, যেমন ডাকাত অস্ত্র নিয়ে সামনে চলে আসলো, তখন তার সাথেই তোমার আত্মরক্ষার অধিকার সক্রিয় হয়ে যাবে, এটাই বলা হয়েছে। আর 41-এ বলা হয়েছে সম্পত্তি রক্ষায় মৃত্যু পর্যন্ত বল প্রয়োগ। এর আগে আমরা দেখলাম দেহর রক্ষায়, নিজেকে রক্ষা করার জন্য মৃত্যু পর্যন্ত বল প্রয়োগ কখন বৈধ হবে? সম্পত্তি রক্ষায়, নিজের সম্পত্তিকে রক্ষা করছো, সেক্ষেত্রে তুমি যদি কাউকে মেরে ফেলো তাহলে কোন কোন ক্ষেত্রে তোমার অপরাধ হবে না বা তোমাকে শাস্তি দেওয়া হবে না? কেউ যদি ডাকাতি করতে এসে তোমার বাড়িতে একটা গ্যাং নিয়ে, তুমি যদি সেটা আটকাতে গিয়ে কাউকে মেরে ফেলো তাহলে সেটা কিন্তু অপরাধ হিসাবে গণ্য করা হবে না। রাতের বেলা সন্ধে ডোবার পরে, যে আফটার সানসেট, সন্ধে ডোবার পর কেউ যদি তোমার বাড়িতে চুরি করতে আসে এবং সেক্ষেত্রে তোমার যদি প্রাণনাশের আশঙ্কা থাকে, তাহলে আবাসিক ভবনে, তোমার বাড়িতে বা কোথাও যদি অগ্নিসংযোগ মানে প্ল্যান করে আগুন ধরানোর চেষ্টা করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আর চুরি ভাঙচুর যাতে মৃত্যু বা গুরুতর আঘাত হতে পারে। অনেক সময় দেখা যায় না, রাতের বেলা ঢুকে মানুষ যারা ঘুমোচ্ছে তাদের ঘুমের মধ্যেই তাদেরকে মেরে দেয় এবং তাদের বাড়ির যা সম্পত্তি আছে সব চুরি করে নিয়ে চলে যায়। এমন ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে যদি তোমার প্রাণনাশ বা মৃত্যুর আশঙ্কা থাকে তাহলে কিন্তু তুমি নিজের সেলফ ডিফেন্সে বা সম্পত্তি রক্ষা করার জন্য মারতে পারো কাউকে প্রাণে মারতে পারো। তারপর ধারা 42-এ বলা যায় সম্পত্তি রক্ষায় শুধু আঘাত পর্যন্ত সীমিত অধিকার। কোন কোন ক্ষেত্রে সম্পত্তি রক্ষার জন্য তুমি সাধারণত সামান্য আঘাত করতে পারবে? যেমন ছোটোখাটো অপরাধ, যেমন সামান্য চুরি বা একটা সিম্পল কেউ যদি তোমার বাড়িতে বলপূর্বক ঢোকার চেষ্টা করে কিন্তু তার হাতে অস্ত্র নেই বা কিছু নেই, সেক্ষেত্রে তুমি আঘাত করতে পারো শুধু। ধারা 43-এ বলেছে সম্পত্তি অধিকার কতক্ষণ চলবে? যতক্ষণ না অপরাধী সম্পত্তি নিয়ে পালাচ্ছে বা পুলিশ আসছে ততক্ষণ তোমার কাছে সম্পত্তির অধিকার রয়েছে, সম্পত্তিকে প্রোটেক্ট করার অধিকার রয়েছে। তারপর ডাকাতি, ভাঙচুর, অনধিকার প্রবেশ, যতক্ষণ না অপরাধী কাজ চালিয়ে যায় ততক্ষণ এই সমস্ত ক্ষেত্রে তুমি আর কি তোমার সম্পত্তি রক্ষা করার অধিকার আছে। এগুলো দেখে নেবে, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, তবে একবার দেখে নেবে, এইটা খুব ইম্পর্টেন্ট। 61 নম্বর অপরাধমূলক ষড়যন্ত্র, ক্রিমিনাল কনস্পিরেসি, এটা নতুন অ্যাড হয়েছে। মানে ধরো 2 বা ততোধিক ব্যক্তি কেউ একটা প্ল্যান করছে, ব্যাংক আর ডাকাতি পরিকল্পনা করছে, ঠিক আছে, 3 জন, কিন্তু তখনও ডাকাতি হয়নি। ধরো ডাকাতিটা সম্পূর্ণই হলো না, তারা ডাকাতি করতে পারলো না, কিন্তু তার আগেই পুলিশ এসে দেখে নিয়ে তাদের ধরে নিয়েছে এবং ইনভেস্টিগেশনে পাওয়া গেছে যে তারা একটা বড় ব্যাংক ডাকাতির প্ল্যানিং করছিল। তো তখন সেক্ষেত্রেও কিন্তু তাদের শাস্তি হবে। আগে যেটা হতো না, আগে বলা ছিল যতক্ষণ না এই ক্রাইমটা হবে ততক্ষণ তাকে দোষী হিসাবে সাব্যস্ত করা যাবে না, কিন্তু এখন এটা চেঞ্জ করা হয়েছে। যদি কেউ প্ল্যানিংও করে থাকে কোনো ক্রাইমের বা অপরাধের, তবে সেক্ষেত্রেও কিন্তু তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে। শাস্তিটা কী হবে? যদি মূল অপরাধ ঘটলে যেই শাস্তি হতো তার অর্ধেক হবে, যেমন সর্বোচ্চ 6 মাস পর্যন্ত সর্বোচ্চ 6 মাস পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা হতে পারে। আর এই অপরাধমূলক ষড়যন্ত্র বা ক্রিমিনাল কনস্পিরেসির শাস্তি কী? যদি অপরাধ ঘটে, তো যেমন ধরো ব্যাংক ডাকাতি সে করলো, তাহলে ব্যাংক ডাকাতির জন্য যা শাস্তি সেটাই হবে। আর যদি করতে না পারে কিন্তু প্ল্যানিং করে রেখেছে, তাহলে কিন্তু সর্বোচ্চ 6 মাসের জন্য কারাদণ্ড হবে বা জরিমানা হতে পারে। এটাই বলা হয়েছে এই ধারা 61-তে। এবার ধারা 62, কেউ অপরাধ করার চেষ্টা করে, কেউ যদি এমন অপরাধ করার চেষ্টা করে যার শাস্তি আজীবন বা অন্যান্য কারাদণ্ড, তবে তাকে সেই অপরাধের সর্বোচ্চ শাস্তির অর্ধেক পর্যন্ত দেওয়া যাবে। এটা আইপিসি ধারা 511-এর অনুরূপ। যেমন ধরো XYকে হত্যা করার জন্য গুলি চালিয়েছে তাকে ইন্টেনশনালি, তাকে মারার জন্য, কিন্তু ওয়াই বেঁচে গেল, তাহলে এক্সের বিরুদ্ধে কিন্তু হত্যার চেষ্টা
কেউ তো অপরাধ করার চেষ্টা করেছে, মার্ডার করার চেষ্টা করেছে, তাহলে তার বিরুদ্ধে ধারা 62-তে মামলা চলবে। আর এর শাস্তি কী হবে? শাস্তি, ধরো কাউকে মার্ডার করে দিলে মৃত্যু বা আজীবন কারাদণ্ড হয়, তো তার অর্ধেক হবে, মানে মোটামুটি মিনিমাম 10 বছর থেকে আজীবন কারাবাস পর্যন্ত শাস্তি তার হতে পারে যদি কেউ অপরাধ করার চেষ্টা করে কিংবা তাতে ব্যর্থ হয়ে যায় সেক্ষেত্রে। এবার এটা খুব ইম্পর্টেন্ট, নারী এবং শিশুদের বিরুদ্ধে অপরাধ, যেটা অধ্যায় 5-এ রয়েছে। কোন অধ্যায় রয়েছে? অধ্যায় 5-এ রয়েছে, এটা মনে রাখবে। নারী এবং শিশুদের বিরুদ্ধে অপরাধ, এটা খুব ইম্পর্টেন্ট। বিএনএসে কিন্তু নারী এবং শিশু সম্পর্কিত অপরাধগুলিকে বিশেষ গুরুত্ব দিয়ে একেবারেই শুরুতে অধ্যায় 5-এ রাখা হয়েছে, যাতে এগুলোর জন্য কঠোর শাস্তি এবং অগ্রাধিকারের বার্তা পরিষ্কার হয়। আইপিসিতে প্রাসঙ্গিক অনেক ধারা আছে, মানে রিলেটেড অনেক ধারা রয়েছে, যেমন 294, 312 থেকে 377, 493 থেকে 498, 498 এগুলো কিন্তু আইপিসিতে ছিল, এবং এগুলি কিছুটা মডিফাই করে বিএনএসে রাখা হয়েছে আর আধুনিকরণও করা হয়েছে এর সাথে। যেমন ধারা 63-তে বলা হয়েছে রেপ বা ধর্ষণের সংজ্ঞা দেওয়া হয়েছে, আর এটা আইপিসি 375-এর সমতুল্য। কোনো নারীর ইচ্ছার বিরুদ্ধে বা তার সম্মতি ছাড়া যদি বলপূর্বক যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করা হয়, তাহলেই সেটাকে ধর্ষণ হিসাবে গণ্য করা হবে। আর এখানে ম্যারিটাল রেপ সেটাকে কিন্তু এর মধ্যে রাখা হয়নি, মানে বিবাহের পর যদি স্ত্রীর অনুমতির বিরুদ্ধে গিয়ে যদি কিছু স্বামী তার সাথে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করে বলপূর্বক, তাহলে সেটাকে ম্যারিটাল রেপ বলে, এবং এই জিনিসটা কিন্তু এই ধারাতে রাখা হয়নি। এবং রাখার কারণও আছে, অনেক সময় এটাকে ফেক চার্জেস, এই ক্ষেত্রে কিন্তু ফেক চার্জ দেওয়া হয় পুরুষের ওপর, তো এই সমস্ত কারণের জন্য এই জিনিসটাকে এই ধারায় রাখা হয়নি। আর এখানে দেখো বলা হয়েছে 18 বছরের বেশি যদি এজ হয়, ধরো কোনো বিবাহিত স্ত্রীর বয়স 18 বছরের বেশি হয়েছে, কিন্তু তার সাথে যদি তার স্বামী জোর জবরদস্তি করে, তাহলে সেক্ষেত্রে সেটাকে ম্যারিটাল রেপ বা ধর্ষণ হিসাবে ধরা হবে না। কিন্তু স্ত্রীর বয়স যদি 18 বছরের কম হয়, তাহলে কিন্তু সেটাকে ধর্ষণ হিসাবে ধরা হবে, আর কারণ এজ অফ কনসেন্ট এখন 16 থেকে বাড়িয়ে 18 করে দেওয়া হয়েছে। তো এটাই আর্টিকেল 63-তে দেওয়া রয়েছে। এবার আর্টিকেল 64-এ বলা রয়েছে এর জন্য কী শাস্তি হবে, রেপ বা ধর্ষণের জন্য কী কী শাস্তি। সাধারণ ক্ষেত্রে মিনিমাম কিন্তু 10 বছরের শাস্তি হবে, এছাড়া আজীবন কারাদণ্ড হতে পারে, জরিমানা হতে পারে। তারপর সম্মতির বয়স, এজ অফ কনসেন্ট হলো 18 বছর, মানে কোনো স্ত্রীর সাথে বা কোনো নারীর সাথে সেক্সুয়াল রিলেশনশিপ করার জন্য তাকে কিন্তু 18 বছর বা তার ঊর্ধ্বে তার বয়স হতে হবে। তার থেকে নিচে কোনো স্ত্রীর সাথে বা নারীর সাথে কিন্তু কোনো পুরুষ যৌন সম্পর্কে লিপ্ত হতে পারবে না, এটাই বলা রয়েছে এজ অফ কনসেন্টে। সম্মতির বয়স 18 বছর, আগে যেটা ছিল 16 বছর। আর যেটা বললাম ম্যারিটাল রেপের ক্ষেত্রে কিন্তু 18 বছরের ওপরে যদি নারীর বয়স হয়, তাহলে সেটা ম্যারিটাল রেপ হিসাবে গণ্য করা হবে না, কিন্তু 18 বছরের নিচে হলে এটা গণ্য হবে ম্যারিটাল রেপ হিসাবে। এরপর বলা হয়েছে, এরপর ধারা 65-তে বিশেষ পরিস্থিতির কথা বলা হয়েছে। যদি কোনো সরকারি পদ বা সরকারি পাওয়ারের অপব্যবহার করে যদি কাউকে ধর্ষণ করা হয়, সেক্ষেত্রে কিন্তু শাস্তি আরও কঠোর হবে। তারপর ধারা 66-তে বলা হয়েছে গুরুতর ফলাফল হলে, যদি ধর্ষণের ফলে ভুক্তভোগীর মৃত্যু হয়ে যায় বা সে অচেতন হয়ে যায় বা তার কোনো আর কি মেজর কোনো হেলথ ইস্যু হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আজীবন ছাড়া কারাদণ্ড হতে পারে বা মৃত্যুদণ্ড হতে পারে। যেমন নির্ভয়া মামলা, তারপর আরজিকর কেস যেটা হলো কদিন আগে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ধারা 66-র ধারা 66-তে তার বিচার চলবে এবং শাস্তি হবে আজীবন কারাদণ্ডে, লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট বা মৃত্যুদণ্ড। তারপর ধারা 69-এ বলা হয়েছে প্রতারণামূলক সম্মতিতে যৌন সম্পর্ক, যদি কেউ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বা চাকরি বা প্রমোশনের লোভে বা নিজের পরিচয় গোপন করে, ধর্ম চেঞ্জ করে যদি কারোর সাথে রিলেশনশিপে যায়, সেক্সুয়াল রিলেশনশিপে, তাহলে তার বিরুদ্ধে এই ধারা 69-এ কিন্তু মামলা চলবে, আর এতে শাস্তি সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড, তার সাথে জরিমানাও হবে। যেমন বিয়ে করবো বলে সম্পর্ক করলো, কিন্তু আসলে বিয়ে করলো না, বিয়ে করার ইচ্ছাই নেই তার, তো সেক্ষেত্রে কিন্তু তার ধারা 69-এর কিন্তু তার মামলা চলবে। এরপর ধারা 70-এ গ্যাংরেপ সম্পর্কে বলা হয়েছে। গ্যাংরেপের ডেফিনেশন বলা হয়েছে, একই নারীর ওপর যদি একাধিক ব্যক্তি বা একজনের বেশি ব্যক্তি মিলে তাকে ধর্ষণ করে, তাহলে কিন্তু সেটা গ্যাংরেপ হিসাবে গণ্য হবে। আর এক্ষেত্রে শাস্তি সাধারণত আজীবন কারাদণ্ড থেকে
কিছু কিছু ক্ষেত্রে মৃত্যুদণ্ডও হতে পারে। আর যদি ভুক্তভোগী নাবালিক 18 বছরের নিচে হয় তাহলে কিন্তু তার শাস্তি আজীবন বা মৃত্যুদণ্ড, আজীবন কারাবাস বা মৃত্যুদণ্ড হবে। এবং এটা কঠোর এবং বাধ্যতামূলক, মানে শাস্তি হবেই বলা আছে। আর আইপিসিতে যেটা বললাম, এই যে কনসেন্ট ছিল 16 বছর, বিএনএসে তা বাড়িয়ে 18 বছর করা হয়েছে। এবং মানে 18 বছরের কম যদি কারোর বয়স হয় তাহলে সে নাবালিকা হিসাবে গণ্য হবে। এবং তার সাথে যদি কোনো ভুলভাল কাজকর্ম কেউ করে তাহলে সেটা কিন্তু গুরুতর অপরাধ হিসাবে গণ্য হবে। এরপর ধারা 74। ধারা 74-এ বলা রয়েছে নারী মর্যাদা ক্ষুণ্ণ করা, আউটরেজিং মডেস্টি। এটা আইপিসি 354 সমতুল্য। নারীর সম্মান বা লজ্জা নষ্ট করার উদ্দেশ্যে কোনো আক্রমণ বা কোনো কাজ করা হলে সেক্ষেত্রে ধারা 74-এর বিরুদ্ধে, মানে ধারা 74-এর অন্তর্গতে তার কেস চলবে। যেমন কারোর কাপড় টানা, অশোভনভাবে যদি টাচ করা হয়, যেমন পাবলিক ট্রান্সপোর্টে অনেক সময় আমরা দেখি এই সমস্ত জিনিসগুলো হয়ে থাকে, মহিলাদের আর কি বাজেভাবে টাচ করা হয়। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ধারা 74 এই সমস্ত জিনিসের ব্যাপারে বলেছে। আর্টিকেল 75 ধারা 75, এখানে বলা যায় সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা যৌন হয়রানির ব্যাপারে বলা হয়েছে, যেটা আগে আইপিসি 354-এ ছিল। ঠিক আছে, এখানে যেমন অশালীন মন্তব্য করা, কাউকে বাজে কথা বলা, যৌন প্রস্তাব দেওয়া, হুমকি দেওয়া, তারপর এই সমস্ত ক্ষেত্রে কিন্তু অপরাধী 3 বছর পর্যন্ত কারাদণ্ড হয়। মানে কিছু করেনি কিন্তু সেটা করার জন্য তাকে হুমকি দিচ্ছে বা অশালীন মন্তব্য করছে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ধারা 35-এ তার বিচার চলবে এবং শাস্তি হবে 3 বছর পর্যন্ত কারাদণ্ড কিংবা কারাদণ্ডের সাথে জরিমানা, দুটোই হতে পারে। উদাহরণ যেমন অফিসে হয়, এই সমস্ত অফিস কর্পোরেটে হয়, অফিসে প্রমোশনের বিনিময়ে কিন্তু যৌন সুবিধার দাবি করা হয়। এই সমস্ত ক্ষেত্রে ধারা 75-এ কিন্তু মামলা চলবে তাদের, যারা অভিযুক্ত থাকবে। এরপর বলা যায় ধারা 76 ডেজ রবিং। নারীকে কাপড় খুলতে বাধ্য করা যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু 5 থেকে 7 বছর পর্যন্ত কারাবাস হতে পারে যদি কোনো নারীকে জোর করে কাপড় খুলতে বাধ্য করা হয়। তারপর ধারা 77। ধারা 77-এ বলা হয় যে গোপনে উকি মারা বা কারোর প্রাইভেট মোমেন্টের ভিডিও করা, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু 3 থেকে 7 বছর পর্যন্ত জেল হবে। তারপর ধারা 78-এ বলা হচ্ছে স্টকিং, মানে কাউকে, কোনো নারীকে যদি অনুসরণ করা, তাকে গোপনে অনুসরণ করা, তাকে অনলাইনে হেনস্থা করার চেষ্টা করা যদি হয় তাহলে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত তার জেল হবে। তারপর ধারা 79, কোনো নারীকে যদি ভুলভাল ইশারা করা হয়, নোংরা ইশারা করা হয় বা নোংরা কথায় তার মর্যাদা ক্ষুণ্ণ করা হয়, তা সেক্ষেত্রে যদি নারীর সম্মানহানি ঘটে তাহলে কিন্তু ধারা 79-এর আন্ডারে কিন্তু তার সর্বোচ্চ 3 বছর পর্যন্ত তার কারাবাস হবে। তারপর ধারা 80-তে বলা আছে ড্রাউরির ব্যাপারে, পণের জন্য যদি কাউকে জোর করা হয় এবং সেক্ষেত্রে যদি সেই নারীর মৃত্যু হয় বা মহিলার মৃত্যু হয় সেক্ষেত্রে কিন্তু 7 বছর থেকে আজীবন কারাদণ্ড হতে পারে। যদি বিয়ের 7 বছরের মধ্যে কোনো নারী অস্বাভাবিকভাবে মারা যায় এবং যদি পরে সেটা প্রমাণ হয় যে সেটা ড্রাউরির জন্য বা পণের অত্যাচারে হয়েছে তাহলে সেক্ষেত্রে কিন্তু ন্যূনতম 7 বছর থেকে আজীবন কারাদণ্ড হতে পারে। তারপর ধারা 95 শিশু অপরাধ, শিশুকে ভিক্ষায় ঠেলে দেওয়া, ভিক্ষা করতে বাধ্য করা, 18 বছর কম বয়সী শিশুকে অপরাধ বা ভিক্ষার কাজে ব্যবহার করা। অপরাধ বলতে যেমন ছোটোখাটো পকেটমারি, চুরি চামারি, এই সমস্ত ক্ষেত্রে যদি কাউকে ঠেলে দেওয়া হয়, জোর করে তাকে এই সমস্ত দিকে ঠেলে দেওয়া হয় তবে কিন্তু ধারা 95-তে তার বিচার চলবে। এবং ধারা 96-তে বলা রয়েছে শিশুকে অপহরণ, শিশুকে লোকানো, এই সমস্ত ক্ষেত্রে ধারা 96 কিন্তু এনঅ্যাক্ট হবে। 10 বছরের কম শিশুকে যদি অপহরণ বা লোকানো হয়। তারপর ধারা 98 বলা যায় শিশু কেনা বেচা, যেটা হয় চাইল্ড ট্রাফিকিং, চাইল্ড প্রস্টিটিউশন, 18 বছরের কম শিশুকে যৌন কাজের জন্য, বেশ্যাবৃত্তির জন্য বিক্রি করে দেওয়া বা কেনা, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু খুব মানে আর কি গুরুতর শাস্তি হবে, আজীবন কারাদণ্ড পর্যন্ত শাস্তি হতে পারে এতে। এটা ধারা 98-তে বলা হয়েছে। ধারা 99-তে বলা হয়েছে বাইং ফর এক্সপ্লয়টেশন, শিশুকে যৌন শোষণ বা বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে কেনা, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু সমান এবং কঠোর শাস্তি হবে। কোনো মেয়ে শিশুকে দেহ ব্যবসার জন্য কেনা বা বিক্রি করা, এগুলো মানে এগুলো খুব গুরুতর অপরাধের ক্যাটাগরিতে কিন্তু এখন রাখা হয়েছে। তো এটা 98, ধারা 98 আর 99-তে কিন্তু এর ব্যাপারে বলা হয়েছে। এবার ধারা 100-তে বলা হয়েছে কালপিবল হোমিসাইড বা অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড। ধরো কারোর সাথে কারো ঝগড়া হচ্ছে, ঝগড়ার সময় হাতাহাতিতে কেউ একজন কাউকে ধাক্কা দিল, সে গিয়ে পাথরের মধ্যে পড়লো, তার মাথা ফেটে গেল, সাথে সাথে তার মৃত্যু হলো। এটা কিন্তু এখন মার্ডার হিসাবে গণ্য করা হবে না,
এটাই বলা হয়েছে ঝগড়ার সময় ধাক্কা মারা যদি মাথা দেওয়ালে লেগে মাথা ফেটে মৃত্যু হয় সেটা অনিচ্ছাকৃত হত্যা, তো এটা মার্ডার হিসাবে গণ্য করা হবে না। তারপর ধারা 101-এ বলা হয়েছে মার্ডারের ব্যাপারে, যেটা IPC 300-এ দেওয়া ছিল, 300-তে দেওয়া ছিল, মৃত্যু ঘটানোর ইচ্ছা বা এমন আঘাত দেওয়া যাতে মৃত্যু নিশ্চিত হয় সেটাকে মার্ডার, মানে পূর্ব পরিকল্পিতভাবে যদি কেউ কাউকে মারার চেষ্টা করে, মানে তার ইন্টেনশনই আছে তাকে মারবে, অন্য ব্যক্তিকে মারবে, আর তাকে মেরেও দেয়, তাহলে কিন্তু ধারা 101-এ তার বিচার চলবে আর এটাকে মার্ডারের হিসাবে গণ্য করা হবে। আর এক্সেপশন হিসাবে কী রাখা হয়েছে, ধরো কাউকে প্রবল উস্কানি করা হচ্ছে, মানে তাকে খুব রাগিয়ে দেওয়া হলো বা উত্তক্ত করা হলো, সেক্ষেত্রে সে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে তাকে কিছু করে ফেললো, তেমন কাউকে বারবার তার পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে কোনো ব্যক্তিকে, তো সে মাথা গরম করে গলা টিপে তাকে মেরেই ফেললো, সেক্ষেত্রে কিন্তু এটা মার্ডার নাও হতে পারে। বা বারবার তাকে আঘাত করা হচ্ছে, ধরো কোনো ব্যক্তিকে একজন বা দুজন মিলে বারবার আঘাত করছে ইচ্ছাকৃতভাবে, তাকে মারছে, তাকে পার্সোনাল অ্যাটাক করছে, সেক্ষেত্রে যদি সেই ব্যক্তি গিয়ে উত্তক্ত হয়ে ওকে মেরে ফেলে তাহলে সেটা মার্ডার হিসাবে গণ্য নাও হতে পারে। গণ্য যে একেবারে হবে না সেটা না, নাও হতে পারে সেটা বলেছে। তারপর ধারা 103-এ হত্যা শাস্তি, মার্ডারের কী শাস্তি সেটা সম্পর্কে বলা হয়েছে আজীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড প্লাস জরিমানা হবে। আর বিশেষ বিধান যেমন মব লিঞ্চিংয়ের মতো ঘৃণাভিত্তিক হত্যায় ন্যূনতম, মব লিঞ্চিং মানে গণপিটানিতে যদি কারোর মৃত্যু হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু 7 বছরের কারাদণ্ড ব্যাপারে বলা রয়েছে। তারপর ধারা 105-এ বলা রয়েছে অনিচ্ছাকৃত হত্যার শাস্তি, এটা মার্ডারের থেকে একটু কম, মানে কম গুরুতর ক্যাটাগরিতে রাখা হয়েছে। কারোর ইন্টেনশান নেই কাউকে মারার, কিন্তু তাও যদি কারোর হত্যা হয়ে যায় কোনোভাবে তার জন্যই, তো সেক্ষেত্রে কিন্তু আজীবন কারাদণ্ড বা সর্বোচ্চ 10 বছর, আজীবন কারাদণ্ড হতে পারে বা সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, প্লাস জরিমানাও হবে, মানে এটা একটু মার্ডারের থেকে কম গুরুতর অপরাধ হিসাবে দেখা হয়েছে। দেখো ধারা 106-এ বলা হয়েছে যদি কেউ বা কারো অবহেলার জন্য কিংবা অসাবধানতার কারণে যদি অন্য একজনের মৃত্যু ঘটে কিন্তু সে ইচ্ছা করে খুন না করে থাকে তাহলে কিন্তু তাকে এই ধারায় দণ্ডিত করা হবে, এবং শাস্তি হিসাবে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা, বা কারাদণ্ড এবং জরিমানা দুটোই হতে পারে। একটু উদাহরণ দিয়ে বুঝি, ধরো ট্রাফিক দুর্ঘটনা হলো, একজন ড্রাইভার ড্রিঙ্ক করে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছে, খুব বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছে রেকলেসলি, ঠিক আছে, তার গাড়ি ফুটপাথ থেকে উঠে গিয়ে একজন পথচারীকে ধাক্কা দিয়ে দিল, ফলে পথচারীর মৃত্যু হলো। এখানে ড্রাইভার কিন্তু ইচ্ছা করে খুন করেনি, কিন্তু তার অবহেলার কারণে কিন্তু এই মৃত্যুটা ঘটেছে, সেই জন্য এখানে কিন্তু ধারা 106 প্রযোজ্য হবে। আবার দেখো যদি ডাক্তারি ক্ষেত্রে আমরা দেখি, ডাক্তারি অবহেলার জন্য একজন ডাক্তার যদি তার রোগীকে অপারেশন করার সময় ঠিকঠাক যত্ন নেয়নি, কেয়ার নেয়নি, কিংবা ভুলভাল ওষুধ দিয়েছে বা ভুল প্রক্রিয়া ব্যবহার করেছে, এই কারণে যদি রোগীর মৃত্যু হয় তাহলে কিন্তু সেই ডাক্তারের বিরুদ্ধে ধারা 106-এ কিন্তু মামলা চলবে। তারপর একইভাবে কোনো কনস্ট্রাকশন সাইটে, একটি বিল্ডিং কনস্ট্রাকশন সাইটে যদি কন্ট্রাক্টর সুরক্ষার নিয়ম না মেনে শ্রমিকদের যদি কাজ করায় এবং সেই কারণে যদি কোনো শ্রমিকের মৃত্যু হয় তাহলেও কিন্তু এটা 106-এর আওতায় আসবে, ধারা 106-এর আওতায় আসবে। তো এগুলোই 106-এ বলা রয়েছে। তো আজকে বিএনএসের যে খুব ইম্পর্টেন্ট ধারাগুলো রয়েছে, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করলাম। আর এছাড়াও কিছু ইম্পর্টেন্ট ছোটোখাটো ধারা রয়েছে, তো সেগুলো যদি তোমরা যদি কমেন্ট বক্সে জানাও যে ওই ধারাগুলো সম্পর্কেও তোমরা জানতে চাও, তাহলে তোমরা কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি এই ভিডিওর পার্ট 2 আনবো, সেখানে আরও যেগুলো ছোটো ইম্পর্টেন্ট ধারা রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। আর বিএনএসের কিছু MCQ সম্পর্কেও সেই ভিডিওতে আলোচনা করব, তো তোমরা যদি চাও তাহলে কমেন্ট বক্সে জানিও। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো, আর সাপোর্ট করো ZZ+ ক্লাসেসকে। আর যদি PDF লাগে তাহলে এটা আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও তোমরা সকলে।